পরিবারের থেকে আজকে আমি শ্রীযুক্ত দ্বিজরাজ সান্যালের সঙ্গে কিছু কথাবার্তা বলবো বলে উপস্থিত হয়েছি। দ্বিজরাজ সান্যাল, ওনার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই। ওনার লেখনীর সঙ্গে কম বেশি আমরা খেয়ালি মন পরিবারের সদস্যরা প্রত্যেকেই পরিচিত। প্রতিদিন ওনার সুলেখনীতে আমরা সমৃদ্ধ হয়ে চলেছি এবং ভবিষ্যতেও আরো সমৃদ্ধ হব এই আশা রাখছি। নমস্কার দাদা। নমস্কার, আমি দ্বিজরাজ সান্যাল। এরকম ভাবে একটা অফিসিয়াল ইন্টারভিউ দেওয়ার কোনো আমার অভিজ্ঞতা নেই, পূর্ব অভিজ্ঞতা। তবু আমি বলবো আমার সাধ্যমতো, এবং খেয়ালি মনকে আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার বুদ্ধি মতো, আমার ক্ষমতা মতো কিছু বলার, আপনাদের যেটুকু আপনার জানতে চাইব। আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সেইগুলো একে একে আপনাকে আমি করবো আপনার সম্বন্ধে জানবার জন্য। আপনার মনে আছে আপনি খেয়ালি মন পরিবারে কবে এসেছেন? যখন এসেছিলাম তখন খেয়াল করিনি, পরবর্তীকালে খেয়াল করেছি এবং আমি একটু বিস্মিত হয়েছি এই কারণে। আমি খেয়ালি মনে জয়েন করেছি, অন্তর্ভুক্ত হয়েছে এই দলের সঙ্গে, এই গ্রুপের সঙ্গে 14ই এপ্রিল 2020, তখন আমাদের এই করোনার অতিমারি যখন শুরু হয়েছে, জাস্ট তার কিছুদিন পরেই আমি জয়েন করেছি। আমাকে জয়েন করিয়েছে এই ক্যামেরাম্যান, আজকে যিনি ক্যামেরা করছেন, সুদীপ্তা সর্দার। তো এই 14ই এপ্রিল 2020 একটা পরবর্তীকালে আমি এটা দেখেছি, তখন তো দেখিনি বললাম, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স একটা ঘটেছে এখানে, দেখতে পেলাম। সেটা হচ্ছে 14ই এপ্রিল দুজন বিখ্যাত মানুষের জন্মদিন। তার মধ্যে একজন হচ্ছে যিনি ফেসবুকের প্রতিষ্ঠান, মার্ক জুকারবার্গ, আর আরেকজন বিখ্যাত লোক, সাংঘাতিক বিখ্যাত লোক, তার নাম হচ্ছে চে গুয়েভারা। এই দুজনেরই জন্মদিন এই 14। এর পরে এটা আমার মাথার মধ্যে গেঁথে গেছে। আর এই চে গুয়েভারার বলতে গেলেই আমার একটা মানুষের সম্পর্কে একটা কবিতা লিখতে গেলে কি দিয়ে শুরু করতে হয়, এটা সমীর গান্ধী দেখিয়ে গেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলে তিনি একজন কবি। উনি প্রথম লাইনটা লিখেছিলেন, চে গুয়েভারাকে মেরে ফেলা হয়েছিল, তো উনি লিখেছিলেন প্রথম লাইনটা, যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। একজন কবি, আর একজন কবির মৃত্যু হলো, তাকে মেরে ফেলা হলো, তিনি কিছুই করতে পারলেন না। এই লাইনটা আমি কোনোদিন ভুলব না। কবির মৃত্যু চে গুয়েভারাকে বলে একটা কবিতা আছে, এই প্রথম লাইনটা, যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে। আবার আমরা সমৃদ্ধ হলাম, আমাদের পরিবার আবার সমৃদ্ধ হলাম, মনে পড়ে গেল। এইভাবে তো হয়। আমরা কতজন জানি, অনেকজনই জানতাম না, আপনার কথার মাধ্যমে জানতে পারলাম 14ই এপ্রিল মার্ক জুকারবার্গের জন্মদিন, আর চে গুয়েভারা বিশ্ববিখ্যাত কবি, তারও জন্মদিন। এটাও আমাদের জানা হলো, আমরা সমৃদ্ধ হলাম। অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন, এই পরিবারটাকে আপনার কেমন লাগে? পরিবারের সঙ্গে আমি প্রায় 1 বছর হতে চললো আছি। আমি খুব বেশি যে লেখা এখানে লিখি তা নয়, কিন্তু পড়েছি আমি অনেক লেখা। এবং ফেসবুক সম্পর্কে আমার ফেসবুকের সাহিত্য এবং সাহিত্যিক সম্পর্কে আমি একটা উচ্চ ধারণা পোষণ করি। অনেকে নানা রকম বলে, ও কোথাও লিখতে পারে না, ওই জন্য ফেসবুকে লেখে। ওই ফেসবুকে লেখার কি মানে হয়, ওতে কি ক্রেডেন্সিয়াল কি বাড়বে, ওতে করে লাভ কি? কিন্তু আমি এর সঙ্গে একেবারেই সহমত নই। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে একটা দিন আসবে যখন এই ফেসবুকের রাইটার, যারা প্রথাগত, যারা বিভিন্ন পত্রপত্রিকায় লেখে, নামি প্রাতিষ্ঠানিক যে সমস্ত পত্রিকাগুলোকে লিখে বলে আমরা জানি, তাদের কাছে এটা একটা থ্রেট হয়ে যাবে। কীরকম থ্রেট? তারাও ভাবতে শুরু করবে, আরে বাপ, এরকম লেখা হয়। কারণ আমাদের এক একটা ইভেন্টে, সেটা খেয়ালি মনও করে, এক একটা ইভেন্টে আমি তো অন্তত ভেবে পাই না যে কী লিখবো। অথচ সেই ইভেন্টেও দেখি 15, 20টা, 20টা লেখা পড়ছে, এবং প্রত্যেকটাই কিন্তু উৎকৃষ্ট মানে। কিছু তো থাকবেই, সব লেখা তো সবার ভালো হয় না, আর একজনেরও সব লেখা ভালো হয়। কিন্তু অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে যে ভালো ভালো লেখা, বিভিন্ন রকমের চিন্তা, এইটা কিন্তু ওই
তথাকথিত এই প্রাতিষ্ঠানিক লেখক লেখিকাদের কাছে একটা থ্রেট হয়ে যায়। না তুলে বোন কি করে লেখা যায়, বোন এটা সেখানে বলে। তারপরে আর একটা জিনিস উনি বলেছেন, আমার খুব মনে পড়েছে, আমি অনেককেই বলি সাহিত্য কিভাবে করতে হয়। সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে আমি পরবর্তীকালে শুনেছি নাকি ফ্রেঞ্চ ভাষাতেও এটা আছে, মানে আপনার ক্রিয়াপদকে সামনে মানে বিশ্বস্বর পরে বা পেছনে ব্যবহার করে। যেরকম রাম বনে গেছেন, রাম গেছেন বনে। এবার উনি বলছেন যে রাম বনে গেলেন, সেখানে গিয়ে উনি পর্ণকুটিরে থাকলেন। এভাবে না লিখে পরের লাইনটা লেখো, সেখানে থাকলেন ওনারা পর্ণকুটিরে। প্রথমবারে আপনি রাম বনে গেলেন, ক্রিয়াপদটা পেছনে ব্যবহার করলেন, পরের লাইনে কিন্তু ক্রিয়াপদটাকে এগিয়ে গেলেন। তাহলে কি হচ্ছে, ওই একটা হোঁচট খাওয়ার মতো একটা স্মুথনেস সাহিত্য সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রথম শিক্ষা। তারপরে চলেছে এবং পরবর্তীকালে আস্তে আস্তে আমার মধ্যে একটা তৈরি হয়েছে, তারপরে লিখেছি। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথম যে লেখাটা লিখেছিলাম আমাদের স্কুল ম্যাগাজিনে, আমি কিন্তু ব্যাক বেঞ্চার ছিলাম, আমি প্রথম দিকে চান্স পেতাম না। এবার টেনে উঠে একবার একটা বললো তুই একটা কবিতা লিখ। আমি বললাম, তখন মধুসূদন আমার করতেন, মধুসূদন ইংরেজি দিয়ে শুরু করেছিলেন, আমাকেও ইংরেজি দিয়ে শুরু করতে হলো। আমি একটা টাইরান্ট বলে, তখন একটু বয়স তো একটু শোষক শোষিত এসব ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকছে, টাইরান্ট বলে একটা কবিতা লিখ। আমাদের ফেসবুক বান্ধবী আমাকে বলেছে যে এই বিপ্লবের মধ্যে একটা রোমান্টিসিজম আছে। সত্যি বিপ্লব ব্যাপারটা মানে কাটকাট ব্যাপার নয়, কিন্তু এর মধ্যে একটা রোমান্টিসিজম আছে। তো সেই রোমান্টিসিজম থেকেই বলুন বা যার থেকে বলুন লিখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মানে রামকৃষ্ণ মিশনে পড়লেও ন্যায় নিষ্ঠা ন্যায় এসবের স্কুল বলা হলেও সেটি কিন্তু একটু অন্য ছেলের মানুষ। এই হচ্ছে সুখ। এই দুঃখ আমার অনেক দিন ছিল, কোন দিন গিয়ে আমার দুঃখটা চলে গেল। যেদিন আমি একটা পত্রিকাতে বললাম, আমাদের বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, উনি পড়তেন স্কটিশ চার্চ করে, তো ওনারও একটা রকম পত্রিকা বেরিয়েছিল, ওনার লেখা ছিল, সেটা ওনার জিএস, তখন যে জেনারেল সেক্রেটারি ছিল তার নামে ছাপা হয়েছিল। সবাই বললাম ঠিক আছে, বড় লেখকের যদি আমার দুঃখ শেষ। এই হচ্ছে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, আপনি অনেক মানুষই তো ছোটবেলায় যখন জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও, তো সেরকম অনেকে ভাবে অনেকে ভাবে না। আপনি কি কিছু ভেবেছিলেন, বা যেটা ভেবেছিলেন সেটা কি হয়েছিলেন, বা যদি হয়েছেন তাহলে কেমন লাগছে, যদি না হয়েছেন তাহলে কি আফসোস আছে আপনার? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে ফেললাম। এবং এই প্রশ্নের উত্তর দেখুন, আমার প্রথমে একদম ছোটবেলায় তো ওসব কিছু হয় না, তখন খেলাধুলোটাই নেই। তবে হ্যাঁ, খেলাধুলো করে কিছু হবে এরকম কোনোদিন ছিল না। তারপরে কি যখন বড় হলো, একটু ডাক্তার হওয়ার শখ, মানে 7-8 কথা বলছি, ডাক্তার হতে হবে। ডাক্তার হতে গেলে কি করতে হবে, পড়াশোনা কি করতে হবে জানি না, কিন্তু হাতের লেখাটা কিন্তু দুর্বোধ্য হতে হবে। বাড়িতে বসে বসে আরএক্স লেখাটা আমি শিখেছিলাম। আরএক্স লেখা না ডাক্তার লিখে এরকম কত ইংরেজি বলতে, তখন আমার হাত লেখা কিন্তু খুব খারাপ নয়, কতটা মানে অবদ্ধ বা দুর্বোধ্য করা যায় এটা একটা চেষ্টা করতে। মানে ডাক্তার হওয়ার আগে প্রেসক্রিপশন লেখাটা আপনি রক্ত করছিলেন, ডাক্তার হয়েছে ইচ্ছা ছেলে মানুষের। তারপরে যখন 11-এ উঠলাম, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি পরবর্তীকালে অঙ্ক নিয়ে করেছি। যাই হোক, তো এবার দেখলাম যে না, এটা আমার কম্য নয়, প্রচুর মুখস্থর ব্যাপার। বিজ্ঞানে গিয়ে দেখলাম ওটা চলে গেল। তারপর পড়ছি, পড়াশোনার পরে অঙ্ক নিয়ে পড়লাম, সায়েন্স পড়লাম, তখন মনে হলো যে ইঞ্জিনিয়ারিং পড়ি। চান্স পেলাম, খুব যথারীতি চান্স পেলাম না, কারণ আমার বহু দিকে মাথা ছিল, নাটক, থিয়েটার, গল্প, তারপরে যেটা কম বয়সে থাকে ছোটখাটো প্রেম, সবই ছিল আমার। তার জন্য আমার ওটাও হলো না। কিন্তু তারপরে আমার একটা অদ্ভুত ব্যাপার হলো, আমার ফিল্ম এডিটার হওয়ার ইচ্ছে। তো এর জন্য আমি অনেকটা লড়েছিলাম, কিন্তু ওই আপনার ওই পুনে ফিল্ম ইনস্টিটিউটে একটা পরীক্ষা হতো, সেই পরীক্ষাতে আমি প্রাথমিকভাবে আমি সিলেক্টেড হয়েছিলাম। তারপর ইন্টারভিউতে বাড়ি থেকে যেতে দিল না, যে ওখানে সব ছেলেপিলেরা মদ খায়, খারাপ হয়ে যাবে, মধ্যবিত্ত বাড়ির ছিল। তারপর পয়সারও বোধহয় একটা ফ্যাক্টর ছিল, সেটা আমি জানি না, আমাকে তো সেভাবে বলা হয়নি, তখন অনেক খরচারও ব্যাপার, সেটা হয়নি। কিন্তু পরবর্তীকালে আমি আবার চেষ্টা করেছিলাম। ইন্দ্রাণী হালদার ওনাদের একটা হাজিরাতে গিয়েছিল, সেখানে তরুণ রায় হচ্ছে দেবরাজের বাবা। ওনাদের আপনার ওই ইয়েতে হাজিরার ওখানে ওনাদের বাড়ির তলায় একটা না, এত ভালোবাসতেন নাটক তরুণ রায়,
অনুরাধা রায় দেখা যায় বাবার কথা, মানে ওদের বাবার শ্বশুর মশাইয়ের বাবা। ওনার একতলাটাতে একটা স্টেজ ছিল, মানে একটা অডিটোরিয়াম ছিল, 100-150 সিটের, নিজের বাড়ি। তো ওইখানে আমাদের ইন্টারভিউ হলো, আমাদের প্রথমে রিটিন হলো, কিন্তু দুর্ভাগ্য যেটা জ্ঞানেশ মুখার্জি আমার ইন্টারভিউ নিয়েছিল। তো একটা দুর্ভাগ্যের ব্যাপার হলো, প্রভাত প্রতিন্দ্র, যে আমি একমাত্র পাস করেছি, বললো একজনকে নিয়ে ধরে ক্লাস। এটা আমার বিয়ের পরে আমি চেষ্টা করেছি, দুঃখ আমার কিন্তু নেই। তারপরে আমি চাকরি পেয়েছি, চাকরি করছি, আমার কোনো দুঃখ নেই। আমি যা করছি, আমি যখন কোনো জিনিস ভাবি দুঃখের কথা, তখন আমি উল্টোটা ভাবি যে আমার থেকে তো অনেক বেশি দুঃখ অনেক হয়েছে, সেটাকে আমি অনেক ভালো আছি। তবে এটা ঠিক, ভারতবর্ষে কটা লোক, আমি যে কাজটা করি সেটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। আমি এসব সাহিত্য করছি, এখানে ইন্টারভিউ দিচ্ছি, যে আমি একটা কিনেছি, লেখালেখি করি, এ করি, কিন্তু আমার যদি আপনি অফিসে যান দেখবেন আমার পকেটে স্ক্রু ড্রাইভার, পেন ড্রাইভ, তারপর ক্লাস, মানে আমি ওখানকার সিস্টেম অ্যাডমিনিস করি। আপনার ওই নেটওয়ার্কিং, কম্পিউটারের নেটওয়ার্কিং, আমার ওখানে সব সম্ভব। তো মানে ভারতবর্ষে খুব কমই মানুষ আছেন যারা নিজের পছন্দের মতো করতে পারে। আমি চলে চালিয়ে, কিন্তু আমার কোনো কম নেই, এটুকু আমি বলতে পারি। যা আছে ভালো আছি, সবকিছু, একটাই জীবন, সবকিছু করে যেতে হবে। এমন কোন ঘটনা বা স্মৃতি আছে আপনার যেটা আপনি মনে করতে চান না, ভুলে যেতে চান? আমার একটি বিশিষ্ট বন্ধু, তার সঙ্গে আমার একদম রাস্তায় আমার মনে আছে এখনো 91 সালের ফিল্ম ফেস্টিভ্যাল। আমি একটু মানে আমার বলতে পারেন প্যারালাল পছন্দ, লেখালেখি করা এবং সিনেমা এবং থিয়েটার, গুড ফিল্ম আর কি, এই ব্যাপারে আমার ভীষণ আগ্রহ। মানে পাশাপাশি সব চলছে, এই পাশাপাশি সব চলে। তো এই ফিল্ম ফেস্টিভ্যালে এখনকার মতো তো ইজি নয়, এখন তো টিকিট পাওয়া যায় বা ইয়ে করে নেওয়া যায়, মেম্বার হয়ে নেওয়া যায়। এবছরও দেখলাম মেম্বার হয়ে গেলাম, কোনো ব্যাপার না। কিন্তু তখন সেটা ছিল না, তখন সারা রাত ধরে টিকিট মানে লাইন দিতে গ্লোব সিনেমা, তখন এই নন্দনকে তখন হয়। তো দেখতাম মানে লাইন দেওয়ার সময় আমার কিছু সঙ্গে আলাদা হয়েছিল চিরঞ্জিত দে, এবং সে আমৃত্যু আমার বন্ধু ছিল, কিন্তু 2015 সালে সে ক্যান্সার হয়ে গেল। তো ওইটা আমার কাছে একটা ভীষণ দুঃখ, এই কারণে ওই ছেলেটার একটা অদ্ভুত কোয়ালিটি ছিল, মানে একটা পুরুষের সঙ্গে যেভাবে বন্ধুত্ব করতে পারে, আর মায়া ব্যাপারটার মধ্যে একটা অসাধারণ ছিল। একটা ছোট্ট বলবো, না বললে মানে ইনকমপ্লিট থেকে যাবে। ও বেহারাতে বাড়ি, প্রায়ই বলতো আমার বাড়িতে আয়, বাড়িতে গেছি অফিস থেকে, তারপরে যেন অফিস আছে, এবার গল্প করছি, মাঝে মাঝে দেখছি অন্য। তারপরে আবার পর আসছে, নানা রকম রান্না করছে, বাড়িতে মা ছিল না, নিজেই রান্না করছে, রান্না করলে রাত্রিবেলা খেলাম। পরের দিন সকালে উঠে দেখি আমার গেঞ্জি জামা কিছুই নেই, শুধু প্যান্টটা পেয়ে। গেঞ্জি জামা কোথায়? পাবি চিন্তা করছি, অদ্ভুত একটা ঠোঁট ঠাপ করে হাসতে, একটা ডান দিকে একটা ঠোঁটটাকে নিয়ে গিয়ে আমি চিন্তা করছিস। তারপরে খানিক্ষণ পরে গেঞ্জিটা দিই, গেঞ্জি গরম, বুঝতে পারলাম কেটেছিলি, বললো হ্যাঁ। খানিক্ষণ পরে দেখি আমি বাথরুম মানে টান করে যখন এসেছি, ও আমার জামাটা ইস্ত্রি করছে, মানে ওটা কতটা শুধু। আমি পরের দিন আবার অফিস যাব, আমি তো বাড়ি যাবো না, আমি ঘেমো জামা গেঞ্জি নিয়ে আমার বউ পর্যন্ত, একটা বিবাহিত তখন অনেক দিন হয়ে গেছে, আমার বউ এটা করতো। সেই বন্ধুটাকে আমি অনেক চেষ্টা করেছিলাম, সেটা আমার, আমি ওই স্মৃতিটা খুব, মানে ওর মুখটা দেখলেই আমার আমি ব্ল্যাঙ্ক হয়ে যায়, এইটা আমি ভুলতে চাই। আপনার কাছে মানে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা না বন্ধুত্ব? অবশ্যই ভালোবাসা। কেন বলছি, বন্ধুত্ব হচ্ছে আপনার একটা সম্পর্ক, ভালোবাসা কিন্তু একটা অনুভূতি। তো ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না, বন্ধুত্ব হয় না, প্রেমও হয় না, কিছুই হয় না, এবং ভালোবাসা ছাড়া সাহিত্যও কিছুই হয় না। আপনি যে একটা কি করবেন, যদি তার সবসময় যে একটি পুরুষের সঙ্গে একটি নারীর ভালোবাসা দিতে, সেই ভালোবাসা না, ভালোবাসা বিভিন্ন প্রকোষ্ঠ থাকে, কিন্তু প্রত্যেকটা প্রকোষ্ঠই আপনার থাকতে হবে। আমি দেখি অনেকে এরকম চেস করে, যখন আরে তুই ওকে ভালোবাসিস না, ওর সঙ্গে আমার বন্ধুত্বের সঙ্গে, এটা কি করে সম্ভব? ভালোবাসা ছাড়া বন্ধুত্ব সম্ভব? কখন সম্ভব? আসলে ওই ছোট্ট থিন লাইনটাকে মিস করে ফেলি, যে ভালোবাসা মানে কি না কি একটা গন্ডগোলের ব্যাপার, ব্যাপারটা তো তা নয়। এবং
কোনো মানুষ কি এরকম বলতে পারে? এই যে আমার যদি ভালোবাসা না থাকে, এই সাহিত্য দেয়ালি মন, আমি এতদূর উজিয়ে আসবো? আমার যদি ভালোবাসা না থাকে, আমি ইন্টারভিউ দেবো, কিসের ইন্টারভিউ? ওই জন্য ভালোবাসাটাকে কিন্তু সবসময়, এবং লেখক লেখিকাকে একটা ভালোবাসার জায়গা থাকবেই। সেটা কিন্তু প্রথমে হবে পার্সোনাল, তারপর ছোট বৃত্ত থাকবে, তারপর আস্তে আস্তে ছড়িয়ে অনেক বড় হয়ে যাবে। তবেই কিন্তু তার মধ্যে মানে লেখালেখির মধ্যে একটা সেই জিনিসটা বেরিয়ে আবেগটা বেরিয়ে আসবে। তারপর তো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলোতে আমি যাচ্ছি না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। মানে কোনো শিল্পী অবশ্য প্রত্যেক শিল্পী কিন্তু আবার দ্বৈত সত্তা থাকে, দ্বৈত সত্তা শিল্পী হতে পারবেন না। কেন একটা পার্সোনাল লাইফ, একটা লেখার লাইফ, আমাদের এই লোকটা এরকম আমরা বলি, কিন্তু যেরকম আমাদের আমি একদম ক্যাটেগরিক্যালি জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ষোড়শী সিনেমা যখন ওনার হতো বিশ্বরূপাতে, উনি ক্যাশ বাক্স থেকে টাকা নিতে পারেন, বলতে আমার জন্য, কিন্তু ওনার লেখাগুলো পড়ার সময় বিরাট দরদি মনে হয়। ওইটাকে আমি বাদ দিচ্ছি, কিন্তু ভালোবাসা কিন্তু আমি করছি মানে কমন নারীর প্রতি, সাধারণ নারী সমাজের প্রতি আমার একটা মমতা, ভালোবাসা হচ্ছে। আবার নারী এমনি কোনো মহিলার প্রতি ভালোবাসা ছাড়া আপনি একটা প্রেমের সিকোয়েন্স তৈরি করছেন, সেখানে যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, কোনো কাট কথা বললে এটা জমবে না। সে তো আমি যেরকম মনে করি যে আমি যে আমার ঠাকুরের বাসনগুলো যে মাজবো, আমার যদি ভালোবাসা না থাকে, বাসনগুলো তেমন ঝকঝক করতে পারবো না। প্রত্যেকটা ক্ষেত্রে রান্নাতে ঠাকুরের রান্না আর বাড়ির রান্নার মধ্যে পার্থক্য কিন্তু ওটাই, বাড়ির যে গিন্নি বা হোক বা মা হোক যে রেঁধে দিচ্ছে বা ঠাকুমা, তার মধ্যে কিন্তু একটা ভালোবাসা মেশানো, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি মানুষটা কেমন আপনার নিজের মতে? আমি মানুষটা কেমন সেটা তো আপনারা বলবেন, আপনার নিজের মতে। দেখুন, আমি মানুষটা, আমার যেটা মনে হয় যে আমি একটু গন্ডগোলের মানুষ, মানে আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারি না যে আমি কিরকম, মানে কখনো আমার বহু রকম ব্যাপারে উৎসাহ, এবং উৎসাহগুলো কিন্তু একটা সঙ্গে একটা কোনো মিল নেই। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমি কিন্তু কার্পেন্টারির কাজে আমি নিজে বক্স কাজ বানিয়েছিলাম হঠাৎ মাথায়। তারপরে আমি কম্পিউটারকেও বললাম আপনি কম্পিউটারের কাজ করি, লেখালেখি করতে ভালো লাগে। আমি আবার কিছুদিন নাটক নিয়ে পড়লাম, নাটকের দল করে ফেললাম। তারপরে যথারীতি ওই যা হয় নাটকের দলের আমাদের মানে এখনকার পরিবেশ, আমি এটা পুরোপুরিভাবে কথা বলছি, তখন কিন্তু নাটক করাটা কিন্তু তখনও ভদ্রলোকের আমি নাটক কমে দিলে এরকম একটা ব্যাপার ছিল। এখন কিন্তু সিনারিওটা পুরো উন্নত, এখন নাটক করছি মানে বিরাট ব্যাপার। তো ওরকম মেয়েদেরকে মাসিমা কাকিমা বলে কোনো অসুবিধা নেই, আমি একটু গুড ইমেজ কিন্তু ছিল বলে নিয়ে আসতাম। এবার তারা চিত্তরঞ্জন পাড়ার এখানে ওখানে বসে সব আড্ডা মারছে, আসছে চিনে নেবেন না, আর ওদের দল তো হয়। তো যাই হোক, তো এরকম বহু ব্যাপারে আমার আগ্রহ, আর চেষ্টা করি যেটা আমি নিজে, মানে আমি একটা জিনিস আমি জানি, আমার খুব একটা কিছু চাহিদা নেই, আমি খুব একটা সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই থিওরিতে আমি বিশ্বাস করি। সবাইকে নিয়ে চলা করা, একটু পরিবর্তন করা, আর একটু বাচালতা। এবং বাচালতাটা বলি, এই প্রসঙ্গে একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট। এতদিন অব্দি আমি জানতাম, মানে একটা সার্টেন টাইম পর্যন্ত, যে বাচালতা হচ্ছে একটা মানুষের অভ্যাস। কিন্তু হঠাৎ একদিন উবারে চড়ে আমি যেতে ওদের যে ইয়ে থাকে না আপনার রেডিওগুলো, এফএমে আমি একটা জিনিস শুনে অবাক হয়ে গেলাম, বাচালতাটাও এখন একটা গুণের মধ্যে পড়ে। কিরকম বলছে, আপনি কি বাচাল, আপনি কি বেশি কথা বলেন, আপনি কি তরবর করে বহু বিষয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি যোগাযোগ করুন 98.3 রেড এফএম অ্যাজ এ রেডিও জকি। মানে রেডিও জকি হতে গেলে বাচালতা হচ্ছে একটা গুণ, এবং 80,000 টাকা মাইনে। তার মানে কি, আপনার যে দর্শন ক্রমাগত কিন্তু চেঞ্জ হতে হবে এবং কন্টেম্পোরারি থাকতে হবে। আমি কিছু লেখায় এবার একটু অন্য দিকে যাই না, আমি আপনাকে আসি, আপনার সেই দিক থেকে আপনাকে নিয়ে যাচ্ছি। অনেক তো গল্প শুনলাম, আপনার লেখা কোনো কিছু থেকে একটু যদি পাঠ বা আপনার কবিতা যদি কিছু থাকে, সেখান থেকে যদি একটু আমাদেরকে পড়ে শোনান আপনার নিজের রচনা। আমার লেখা তো মানে এটা আমি আপনাদের কাছে বলছি, তারপরে যদি বলেন আমি চেষ্টা করবো যে আমার লেখা তো এটা করতেই পারবো, কিন্তু আপনার দেখুন একটা জিনিস, এটা আমি নিজে ভীষণভাবে বিশ্বাস করি, যে একটা মানুষ যখন কবিতা লিখছেন, তার যে ভাবনাটা থাকে, সেই ভাবনাটা পাঠক যখন পড়ছেন
ঠিক সেই কবি বা লেখকের একটা কোনো কাহিনীর সঙ্গে মানুষ রিলেট করে নিতে পারে। কবিতাটা কিন্তু যিনি পাঠ করছেন তিনি তার মতন করে ভেবে নেন। সবসময় কবির যে চিন্তা নিয়ে কবি লিখেছিলেন সেটার সঙ্গে মিলবেই এমন কিন্তু কোনো কথা নেই। পাঠিকা যখন পড়ছেন তখন কিন্তু আপনার কবিতা তার কাছে তার না, আপনার কবিতা আমি যদি পাঠ করছি আমি তো আমার মতন বুঝে আমার মতন পাঠ করবো। আপনার যদি সেটা পছন্দ হয় সেখানে কিন্তু তখন আবার সেই পাঠিকার সার্থকতা যে হ্যাঁ কবির মনের সঙ্গে যেতে পারা গেল। তো সেই জন্য কবি যদি নিজের কবিতা নিজে পাঠ করেন সেটার অর্থটাও অন্যরকম। কবি নই, কিন্তু আমি কবিতা পড়ি, প্রচুর কবিতা পড়ি। তো কবিতা সম্পর্কে আপনি যেটা বলছেন এটা একেবারেই ঠিক কথা। এবং কবিতা অনেকে আমি দেখেছি এসে বলে যে আমি কবিতাটা লিখলাম এক ভেবে, ও ইন্টারপ্রেট করলো অন্যরকম। এবং তাহলে তো তুই সাকসেসফুল, এটাই বলছি। হ্যাঁ, তুই তো তখন দ্যাট ইজ ইওর সাকসেস, যে তোর কবিতা ওপেন এন্ডেড, নিজের মতো করে ভাববার সুযোগ দিস। তুই যদি কবিতাকে যদি বেঁধে দিস, শব্দ জালটা এমন ভাবে বুনলি যাতে বোঝা গেল যে এই কবিতাটা এটাই মানে, দ্বিতীয় কোনো মানে নেই, তাহলে এই কবিতা ফেলিও। তাই জন্য কবিতার একটু অ্যাবস্ট্রাক্ট থাকে, একটু অ্যাবস্ট্রাকশন থাকে, এটা আমার দ্বারা একটু ছাড়া থাকে। যেরকম আমি একটা ছোট্ট লাইন বলছি আপনাকে, এক আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বলল মুরগির দর আজকাল বড় যাচ্ছে। এটাও শুনলে মনে একটু কবিতা আছে। এবার দেখুন, আদার ব্যাপারী জাহাজের খবর রেখে কি লাভ, আমি যেভাবে মানে করেছি, কবি কিভাবে ভেবেছি, একটা ফিচলামি করেছি। আদার ব্যাপারী জাহাজের খবর কি আমরা জানি, এটা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরা তো অসুবিধা নেই, সুনীল গঙ্গোপাধ্যায়। আবার খবর রাখছে কিসের, মুরগির দাম কত, ওটা তো বলে দেওয়া নেই। আদার ব্যাপারী মুরগির খবর রাখতে পারবে না, কি বলেছে জাহাজের খবর। এই যে আপনি একটা বই কিন্তু ভয়ঙ্কর দৃশ্য, ওটাও কিন্তু একটা বদ্ধভূমির গল্প, নিয়ে যাচ্ছে একজনকে বদ্ধভূমিতে গুলি করে দেবে। তো সেইটা বলছি, প্রথমে একটু হাসি নিয়ে তারপরে লোককে একটা দারুণ একটা সেন্সিটিভ জায়গায় নিয়েছিল। আপনি এগুলো হচ্ছে অভ্যেসের ব্যাপার। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাই, আমি আমার কোনো লেখা আমি আজকে করতে চাই না। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমার একটা গল্প আমি আগামীকালে লিখবো, সেই গল্পটা আমি কিভাবে তৈরি করি, এটা যদি বলি তাহলে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। কেননা আমরা দেখেছি, মনে করুন একটা সিনেমা দেখছেন, কিন্তু আমরা যদি এরকম একটা সিনেমা দেখি যে সিনেমাটা কিভাবে তৈরি হচ্ছে তার সিনেমা, সেটা কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। সেটাও তো গল্প, সেটাও গল্প। আমি আজকে সেরকম একটা ছোট্ট গল্প বলি, মানে একটা গল্প বানাচ্ছি, বানিয়েছি, সেটাকে আমি আপনাদের কিভাবে আমি ফ্রেম করি গল্পটাকে সেটা বলছি। আমার এই গল্পটা মাথায় এসছে খবর কাগজের দুটো খবর দেখে। এক নম্বর খবর হচ্ছে যে মাঝখানে কিছুদিন আপনারা দেখেছেন কিনা জানি না, যে ডাকাতরা ডাকাতি করতে এসে ফ্রিজ খুলে খাবার খাচ্ছে, খবর কাগজে এসছে। এটা একটা হাসির খবর। আর একটা খবর এসেছিল যে একটি পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, তার ছেলে, হাজব্যান্ড নিজে আর ওয়াইফ, নিজের বাবাকে, অসুস্থ বাবাকে, বয়স্ক বাবাকে, তাকে নিয়ে মুভ করা যায় না, সেরকম বাবাকে ঘরে রেখে, খাবার দাবার রেখে, বাইরে রেখে তালা মেরে দিয়ে দেওয়া হচ্ছে, উইদাউট ইনফর্মিং এনিবডি। এই হচ্ছে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, ভাঙাভাঙি হয়েছে। এই দুটো ঘটনা আমার হঠাৎ এইগুলো কি জানেন তো, মানে এরকম ভাব, মানে অন্য ব্যাপারটা কে দিচ্ছে, আমি পরশুদিন দেখেছি আর আজকে গল্পটা দিচ্ছি, মাথার মধ্যে চাপা পড়েছে। এবার আমিও তো গল্প খুঁজছি কি লেখা যায়, কি লেখা যায়, হঠাৎ করে দেখলাম ধুলো ঝেড়ে এই দুটো বেরোলো, ওপরে উঠে এলাম। তখন আমি ঠিক করলাম যে একটা গল্প। কিরকম গল্প, যে তিনটে ছেলে একটা ভাঙা বাড়িতে, তার মধ্যে একটা ছোট ছোট ইয়ে থাকবে, যে একটা ছেলে বাবা মাস্টারমশাই ছিলেন, কিন্তু ছেলেটা অকাল কুষ্মান্ড হয়ে ছেলেটাকে মানুষ করতে পারেনি। এবার বাবা বিছানায় শয্যাগত, ও হচ্ছে ওদের হিরো, কিন্তু পড়াশোনা আছে, ছেলে ব্রাহ্মণের ছেলে, পড়াশোনা আছে, শিক্ষিত, কিন্তু মস্তান হয়ে গেছে, এবং ও হচ্ছে ওদের গুরু। আর একটা ছেলে, সে হচ্ছে শার্প শুটার, এখন গুলি করে দিতে পারে, ওটাকে মানিয়ে রাখে, পরে বলছি। আর একটা ছেলে হচ্ছে সে দপ্তর করে গাছে উঠতে পারে, এই বাড়ি থেকে ও বাড়ি যেতে পারে, কারণ ও তো সিঁড়ির দরজা দিয়ে ঢুকবে ভেঙে, এই এক্সপার্টাইজটা তার আছে। কিন্তু সে এখানে কি করে মদ খেলো, এবার একটু মদ খেলেই সে তখন মাথা ভেঙে যায়, নিয়ে এসে এখানে পেচ্ছাপ করছে, করছে না করছে, বিরক্ত হচ্ছে।
কারণ ওর মধ্যে কিন্তু কালচারটা আছে কিন্তু মস্তানটার মধ্যে মানে একটুখানি এগিয়ে গিয়ে ছটছট করে পিছন এরকম ল্যাঙ্গুয়েজ কিন্তু ওকেও কিন্তু অ্যাভয়েড করতে পারে না, তার কারণ হচ্ছে যে ওই ও উঠে যায় ওটা ওদের কাছে ভবিষ্যতে কাজে লাগবে। কাজে লাগবে। বলছি ওই তিনজনে বেরিয়েছে, আর একটা ছেলেকে রেখেছে দূরের থেকে সে নজর রাখবে, ওদেরকে ফোন করে জানাবে যে পুলিশ আসছে কি আসছে। এই চারজনের দল মদ খাচ্ছে এটা। সেদিনকে ও একটু আপনার ওই ভালো খাবার দাবার নিয়ে গেছে, এই দিয়ে থাকবা চিরকাল তো বাগান দিয়েছে বাগান খেতে এসব করে দেবে। এবার ওরা করতে করতে ঘরে ঢুকে ওদের তো জানা আছে, আবার ওদের টিপসটা কি দিয়েছে দেখবেন ওই মানে রাজমিস্ত্রি টিপস দেয়, ওই রাজমিস্ত্রি ওদেরকে টিপস দিয়েছে আমার টাকা এনে রেখেছে, সেসব টাকা ফাঁকা বের করে নিয়েছে। বের করে নিয়ে ওরা এবার খুলেছে ফ্রিজ, নিয়ে দেখছে খাবার দাবার আছে, বলছে মাছ করে রেখে নিয়ে গেছে, কি খাবে মাছগুলো তো বানানো মাছ কি জন্য ভাব থাকতো। নিয়ে দুটো চারটে মাছ এই ওই খেয়ে নিয়েছে, রসগোল্লা খুঁজছে, মদ খেয়েছি রসগোল্লা খেয়ে এইসব করে। তখন ওর মধ্যে একটা ছুরি রাখা আছে, বলছে ছুরিটা কি জন্য বলি। তখন ছেলেরা বলছে, এটা কিন্তু ছেলে বলছে না, এটা আমি বলছি আর কি, যে আধুনিক ছুরি সিস্টেম হচ্ছে, আধুনিক ছুরি যেমন তো কাটা 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 থাকে, যদি কাটা হয় সেদিকে একটু কাটা 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 মতো থাকে, ওগুলো কিন্তু রাস্তার ছুরিওয়ালা ধার করে। ওই ছুরি মানে আপনি যদি ঠান্ডাতে রাখেন ওটা ধার হয়ে যায়। এটা আবার ওই ছেলেটা বলে দিচ্ছে ওকে, ওসব তুই বুঝবি না এটার ব্যাপারে বলে ওরা যখন সব করবে ফাঁকা দেবে একদম আলো যাই টর্চে মানে মোবাইলের টর্চ নিয়ে দেখছি নজর করছে লেপের মধ্যে একটা গাছ দাদা কি বলবো দিয়ে দেবেন একটা লোক মন্দির খানা গাইলা বেরিয়ে গেছে, পেটছে পায়খানা করে ফেলেছে, চলো খেতে পারো কেন ওর বাবাকে ও কিন্তু রোজ পেচ্ছা পায়খানা পরিষ্কার করে বেরোয়, হয় না যখন ওরকম পরিষ্কার করবে তখন ওর ওখান দিয়ে লোকনাথ বাবার বিয়েটা বেরিয়ে যায়। ভদ্রলোকের কি হয়েছে হঠাৎ করে সেরিব্রাল হয়ে গিয়ে ওইটার দিকে তাকাচ্ছে, ও তখন ওকে দেখতে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকিয়ে নেবে গিয়ে ওকে বলবে যে ওই যে ছেলেটা বললাম যে শার্প শুটার, তাকে বলবে শিগগির গ্যাস আগুন লাইট জ্বালবি না কিন্তু, তাদেরকে দু একবার দেখাতে হবে যে ও লাইট জ্বেলে ফেলবার একটা প্রবণতা হয়। তখন চুপ করে দাঁড়িয়ে বলছি কি রে তোকে বললাম করতে, বলছে যে গুরু আমি গ্যাস জ্বালাতে জানি। গ্যাস জ্বালাতে জানিস না, বাড়িতে গ্যাস নেই, বলছে না উনুনে রান্না। তুই এতদিন ধরে এইসব করছিস, গ্যাস কিনিস নি বলতো বই কিনে দিস নি। মানে ও শার্প শুটার কিন্তু সাধারণ গ্যাস জ্বালানো যাবে। তারপরে এসব করবে টরবে করে বলবে যে এবার কি করা যাবে, আমাদের তো পালাতে হবে। বলবে মেজবাবু তো থানার সঙ্গে একটা শাঁট থাকে, কারণ মেজবাবু আবার বউয়ের পাশে শুয়ে আছে, ওর বউ অভ্যস্ত, রাত্রিবেলায় গিয়ে বেরোবে যে উঠে যাচ্ছে, ওর বউ পাশ থেকে শুয়ে ও পাশের ঘরে গেল, কি ব্যাপার তুই এই ফোন থেকে ফোন করেছিস, তো বলেছেন অন্য ফোন থেকে ফোন করবি আমাকে, বলে ওই ফোন নেই এখন আমাদের। শুনুন সেখানে একটা লোক মানে বুড়ো অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরের মধ্যে ফেলে দিয়ে কিস্তি মারবে, মেরে ওরা বেড়াতে চলে গেছে, এখানে নিয়ে এসে নিয়ে যাবে কিছু গাড়ি আমার মধ্যে শুনেছি। তুই কি লাফাড়া করেছিস তুই, আমি বলেছিলাম মানে বেরিয়ে চলে ওরা, আমি বলতাম ঠিক করে দিয়েছি আমাদের যে পেট্রোল ভ্যান রাত্রিবেলা বেরোতো অন্য জায়গায় আছে, 8 ঘন্টার পরে কিন্তু এখানে ঢুকবে ওরা মহল্লাতে, তুই কিন্তু তার আগে বেরিয়ে চলে যায় বলে ফাঁকা করে ফোনটা কেটে। আধুনিক ছুরি যেমন তো কাটা 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 থাকে, যদি কাটা হয় সেদিকে একটু কাটা 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 মতো থাকে, ওগুলো কিন্তু রাস্তার ছুরিওয়ালা ধার করে। ওই ছুরি মানে আপনি যদি ঠান্ডাতে রাখেন ওটা ধার হয়ে যায়। এটা আবার ওই ছেলেটা বলে দিচ্ছে ওকে, ওসব তুই বুঝবি না এটার ব্যাপারে বলে ওরা যখন সব করবে ফাঁকা দেবে একদম আলো যাই টর্চে মানে মোবাইলের টর্চ নিয়ে দেখছি নজর করছে লেপের মধ্যে একটা গাছ দাদা কি বলবো দিয়ে দেবেন একটা লোক মন্দির খানা গাইলা বেরিয়ে গেছে, পেটছে পায়খানা করে ফেলেছে, চলো খেতে পারো কেন ওর বাবাকে ও কিন্তু রোজ পেচ্ছা পায়খানা পরিষ্কার করে বেরোয়, হয় না যখন ওরকম পরিষ্কার করবে তখন ওর ওখান দিয়ে লোকনাথ বাবার বিয়েটা বেরিয়ে যায়। ভদ্রলোকের কি হয়েছে হঠাৎ করে সেরিব্রাল হয়ে গিয়ে ওইটার দিকে তাকাচ্ছে, ও তখন ওকে দেখতে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি ঢুকিয়ে নেবে গিয়ে ওকে বলবে যে ওই যে ছেলেটা বললাম যে শার্প শুটার, তাকে বলবে শিগগির গ্যাস আগুন লাইট জ্বালবি না কিন্তু, তাদেরকে দু একবার দেখাতে হবে যে ও লাইট জ্বেলে ফেলবার একটা প্রবণতা হয়। তখন চুপ করে দাঁড়িয়ে বলছি কি রে তোকে বললাম করতে, বলছে যে গুরু আমি গ্যাস জ্বালাতে জানি। গ্যাস জ্বালাতে জানিস না, বাড়িতে গ্যাস নেই, বলছে না উনুনে রান্না। তুই এতদিন ধরে এইসব করছিস, গ্যাস কিনিস নি বলতো বই কিনে দিস নি। মানে
ও শার্প শুটার কিন্তু সাধারণ গ্যাস জ্বালানো যাবে না। গ্যাস হচ্ছে তারপরে এসব করবে টরবে করে বলবে যে এবার কি করা যাবে, আমাদের তো পালাতে হবে। বলবে মেজবাবু তো থানা, থানার সঙ্গে একটা শাঁট থাকে, কারণ মেজবাবু আবার বউয়ের পাশে শুয়ে আছে, ওর বউ অভ্যস্ত, রাত্রিবেলা গিয়ে বলবে যে উঠে যাচ্ছে, ওর বউ পাশ থেকে শুয়ে আছে। ও পাশের ঘরে গেল, কি ব্যাপার, তুই এই ফোন থেকে ফোন করেছিস, তো বলেছেন অন্য ফোন থেকে ফোন করবি আমাকে, বলছে ওই ফোন নেই এখন আমাদের। শুনুন, এখানে একটা লোক মানে বুড়ো অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরের মধ্যে ফেলে দিয়ে কিস্তি মারবে, মেরে বেড়াতে চলে গেছে, এখানে নিয়ে এসে নিয়ে যাবে কিছু গাড়ি আমার মধ্যে শুনেছি। কি লাফাড়া করেছিস তুই, অ্যাম্বুলেন্স মানে বেরিয়ে চলে আয়। আমি বলতাম ঠিক করে দিয়েছি, আমাদের যে পেট্রোল ভ্যান রাত্রিবেলা বেরোতো অন্য দিকে আছে, 8 ঘন্টার পরে কিন্তু এখানে ঢুকবে ওরা মহল্লাতে, তুই কিন্তু তার আগে বেরিয়ে চলে আয় বলে পাট্টা করে ফোনটা কেটে। তারপরে আমি দেখেছি ওই পুলিশ অফিসে এখন কাগজ ফোন দিচ্ছি, কিরে তুই ঠিক করলি, বলবেন না তোকে এভাবে ফেলে দেওয়া যাবে, আমাদের ব্যবস্থা করতে হবে। আমার বাড়িতে এরকম বাবা আস্তে আস্তে আলটিমেটলি ও তখন ওই লোকটা তখন বাধ্য হবে এসে এখানে গল্প টল্প থাকবে থেকে। তারপরে ওই লোক, এই ছেলেটা মানে যে মস্তান, সে কিন্তু গিয়ে ভোর হয়ে এসছে তখন 3টে 3:30 বাজে, তখন লোকাল চায়ের দোকান একটা খুলে যায় দেখবেন অনেক সকালে, সব বিভিন্ন লোকের জন্য সেই চায়ের দোকানে কিন্তু ঘাটতি মেরে বসে আছে। এবং ওই পুলিশ অফিসারটা যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, পিছনে অ্যাম্বুলেন্স সামনের গাড়িতেও আছে, যাচ্ছে, তখন আর থেকে দেখছে হচ্ছে কিন্তু তখন ওখান থেকে ফোন করে বলছে কি হলো, তুই ওখানে বসে তুই আমাকে লক্ষ্য রাখছিস। তখন কালকেই আমি একটা চায়ের থেকে বসেছিলাম, সেখানে এক্স পুলিশ অফিসারের সঙ্গে আমার গল্প হচ্ছিল, সে একটা লাস্টে কথা বললো, পুলিশ 9-6 9-6 জানি, সেটা নিয়ে বলছে অনেক কথা টথা বলার পরে উনি ওইটা কিন্তু লাস্টে বসিয়ে দিল যে কি করবো স্যার, আপনারা তো ছাই দিয়ে দড়ি পাকাতে পারেন, সেই জন্যই আমাকে বসে থাকতে হবে। অসাধারণ অসাধারণ। এই লেখাটা খুব শিগগিরই করবো নিশ্চয়ই আমরা আমাদের। এইটা হচ্ছে একটু মুশকিল ব্যাপার, আমি সেটা বলতে পারছি না। আমরা এটা এখনই জেনে গেলাম, অধীর আগ্রহে অপেক্ষা করবো আমরা সবাই, খুব তাড়াতাড়ি এটা পেতে চাইবো। একটু গান নিয়ে শোনাবেন নাকি? ওই একটা জিনিস যদি জানতাম আজকে একদম কি বলবো, জেমস বন্ড অফ ফেসবুক। আচ্ছা, বলছি যে এই যে এতক্ষণ আমরা গল্প বললাম, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, খেয়ালিমন পরিবার সম্বন্ধে, মানে খেয়ালিমন পরিবারকে কি কোনো বার্তা দিতে চান যে আরো উন্নতি করার জন্য কি করা যেতে পারে, বা আরো কি হলে পরে আমাদের পরিবারটা আর একটু সুন্দর হতে পারে? সেরকমভাবে কিছু মানে তারা যেটা করছেন এখন সেটাই অনেকটা করছে, নিশ্চয়ই প্রচুর ইভেন্ট করেন, ভালো ভালো গুণী মানুষদেরকে ডেকে নিয়ে এসে তারা প্রোগ্রাম করেন, এগুলো নিশ্চয়ই তারাও ইন্সপায়ার হয়, আমরাও শিখি, এবং বিভিন্ন প্রতিভা এগুলো কেউ টেরই পেত না এই মিডিয়ামটা না থাকে, সেটা জানতে পারতেন। আমাদের লাইভ প্রোগ্রাম গুলো আপনার কেমন লাগে? নানা রকম বিষয়ে লাইভ প্রোগ্রাম, যেমন সুন্দর, খুব সুন্দর, ডাক্তার আসেন, সেদিনকে একজন এসেছিলেন কম্পিউটার নিয়ে কিছু শেখালেন, একজন অঙ্ক টিচার, একজন বাংলা সাহিত্যের, মানে এই সমস্ত, তারপরে গান বাজনা পাঠক্রমে আমাদের বেশ কিছু ইভেন্ট রাখা হয় নানা রকম। আর একটা জিনিস খাওয়া দাওয়া আছে, রান্নাগুলো তো একদম মানে মাউথ ওয়াটার, জিভে জল চলে আসে। যাই হোক, তো এইসব জিনিসগুলো তো আছেই। ইন অ্যাডিশন টু দ্যাট একটা জিনিস আমার মনে হয়, একটা জিনিস একটু সিরিয়াস জিনিস, সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস করলে কিরকম হয়, এটা আমার একটা প্রস্তাব একটা, সেটা হচ্ছে যে কোনো একটা বই বা কোনো একটা লেখক কেউ একটা লিখেছেন একটা গল্প, অনেকের পছন্দ হয়েছে, একটা ভালো প্রাইজ পেয়েছে, মানে ফার্স্ট হয়েছে, হয়েছে, এই নিয়ে পাঠক এবং লেখকের মধ্যে একটা ইন্টারাকশন, যে আমি কিভাবে লিখেছি আর আমরা কি ভাবলাম, খোলাখুলি কিন্তু, কেন কি একটা সংখ্যা কিন্তু আছে, সেটা কিন্তু ডেঞ্জারাস, ওইটা কিন্তু মানে আমি কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছি আমার দিক থেকে, যে কোনো লেখক সমালোচনার ঊর্ধ্বে নন, এবং প্রত্যেক পাঠকের অধিকার আছে, অধিকার যে সেই লেখাটি ভালো মন্দ বলা। আমি কিন্তু সমালোচনার কথা বলছি, ছিদ্রান্বেষণের কথা বলছি, যে আমি একটা দাদা ওখানটাতে এইটা ডান দিক না করে যদি বাঁ দিক, নট লাইক দ্যাট, আসল জায়গা যে আমার এই জায়গাটাতে বেশি, আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি যদি একটু বয়স ফাঁকা চুলটুল আছে, একটু মোটামুটি লিখি, এরকম ব্যাপার ছিল, আমি কিন্তু নিজেই ওটা ভেঙে দিয়েছি। এখন আপনি যদি আমার বিভিন্ন জায়গায় দেখেন, আমার কিছু লোক আছে যারা কিন্তু বা অপূর্ব বলার লোক, ওইটা আমি বন্ধ করে দিয়েছি,
আমাকে কেউ বা অপূর্ব বলে না, কারণ আমি তাদেরকে ডেকে ডেকে আবার বলি যে বা অপূর্ব বললে হবে না, আরো বলতে হবে। আচ্ছা বুঝতে পারেন, এই বা অপূর্ব পার্টিটা সম্পর্কে কিন্তু মানে বিভিন্ন পাঠকের এবং লেখকেরা নিয়ে দেখেছি যে ওরা পড়ে না, হতেও পারে পড়ে না। একজন তিনি একটা খুব খাঁটি কথা বলেছেন, সেই সংখ্যাটাকে আমি বাদ দিচ্ছি। তিনি বলেছেন অনেকে জানেন তো ঠিক এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু সত্যি কথা। অনেকেই আছে, আমি আমার হাজবেন্ডকেই দেখেছি যে ওনার ভীষণ ভালো লাগলেও উনি মুখ খুলে যে ভালোটা বলতে কোনখানটা পারেন ভালো লাগলো, না। কোনখানটা না বলতে পারেন না। হ্যাঁ, ভালোই তো। সেই সংখ্যাটাকে আমি ওনার সঙ্গে আমার রীতিমতো নিয়ে যুদ্ধ হয়। ভালোই তো, বহু কষ্টে তার মুখ থেকে ভালোই তোটা বেরোয়, তাতে আমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ ওনার পছন্দ হয়েছে। এই তো সেটা বিরক্ত তো লাগেই, বিরক্ত লাগে বিরক্ত লাগে ভীষণ। না সেই, এবং তারাও আস্তে আস্তে শিখবে। এরকম লোক হয়েছে কিন্তু আমি দেখেছি, কিন্তু প্রথম দিকে বা অপূর্ব বলেছে, তারপর দু চারটে লাইন বলেছে, এখন তারা বেশ বলে যে দাদা এটা কি বাস্তবে হয়, এরকম কি হওয়া উচিত। বলতে চাইছেন এই সমালোচনা করার মাধ্যমে আর একটা পাঠককুলের মধ্যেও সাহিত্য চেতনা জাগ্রত হচ্ছে। অন্য একটা জিনিস কাজ করে যে অনেকে তো বাড়িতে রিয়াক্ট করেন সমালোচনা কিন্তু মানে এটাও সুনীল গাঙ্গুলি বলে গেছেন যে আজকের দিনে ভালো লেখক হচ্ছে না কারণ ভালো সমালোচক নেই। এবার সমালোচক মানেই কিন্তু সে যে আবার আপনার মতোই লেখক হবে তা নয়, কিন্তু অনেকে এটা বলে আপনি পারবেন লিখতে, তাহলে আপনি বলবেন, এটা একটা বোকার মতো কথা। তাদেরকে আমি একটাই কথা বলি যে সত্যজিৎ রায় জীবনে একটা অভিনয় করেছে, ওটা পৃথিবীর লোক চেনে সত্যজিৎ রায়। এবং তিনি বলেছেন অনেকে জানেন তো ঠিক এক্সপ্রেস করতে পারে না। হ্যাঁ, এটাও কিন্তু সত্যি কথা। অনেকেই আছে, আমি আমার হাজবেন্ডকেই দেখেছি যে ওনার ভীষণ ভালো লাগলেও উনি মুখ খুলে যে ভালোটা বলতে ভালো লাগলো, পারেন না, বলতে পারেন না। ভালোই তো। সেই সংখ্যাটাকে আমি ওনার সঙ্গে আমার রীতিমতো নিয়ে যুদ্ধ হয়। ভালোই তো, বহু কষ্টে তার মুখ থেকে ভালোই তোটা বেরোয়, তাতে আমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ ওনার পছন্দ হয়েছে। এই তো সেটা বিরক্ত তো লাগেই, বিরক্ত লাগে ভীষণ। না সেই, এবং তারাও আস্তে আস্তে শিখবে। এরকম লোক হয়েছে কিন্তু আমি দেখেছি, কিন্তু প্রথম দিকে বা অপূর্ব বলেছে, তারপর দু চারটে লাইন বলেছে, এখন তারা বেশ বলে যে দাদা এটা কি বাস্তবে হয়, এরকম কি হওয়া উচিত। বলতে চাইছেন এই সমালোচনা করার মাধ্যমে আর একটা পাঠককুলের মধ্যেও সাহিত্য চেতনা জাগ্রত হচ্ছে। অন্য একটা জিনিস কাজ করে যে ভদ্রলোককে ভাববে। অনেকে তো বাড়িতে রিয়াক্ট করেন সমালোচনা কিন্তু মানে এটাও সুনীল গাঙ্গুলি বলে গেছেন যে আজকের দিনে ভালো লেখক হচ্ছে না কারণ ভালো সমালোচক নেই। এবার সমালোচক মানেই কিন্তু সে যে আবার আপনার মতোই লেখক হবে তা নয়, কিন্তু অনেকে এটা বলে আপনি পারবেন লিখতে, তাহলে আপনি বলবেন, এটা একটা বোকার মতো কথা। তাদেরকে আমি একটাই কথা বলি যে সত্যজিৎ রায় জীবনে একটা অভিনয় করেছে, ওটা পৃথিবীর লোক চেনে সত্যজিৎ রায়, এবং ভারতবর্ষকে চেনে ওনার জন্য। কিন্তু উনি কি ঋত্বিক ঘটক অভিনয় করেছে, তরুণ মজুমদার ওরা করেননি অবশ্যই, কিন্তু সত্যজিৎ রায় তার এতগুলো যে সিনেমা করেছেন একটা তো কোনদিন অভিনয় করেন, তাহলে উনি কি জানেন না অভিনয়? আপনার কথা তো তাই দাঁড়ায়। সেটা ঠিক, সেই জিনিসটা ওটা কথা না। তিনি কি ভাবছেন সেটা খুব যদি সেরকম লেখক যারা অ্যাকসেপ্ট করতে গেলে অনেক আমি নিজেই দেখেছি, আমি খুব কনফিডেন্টলি লিখি, আমি সব লিখেছি, এমন একটা জায়গা বলো তাই তো আমি মিস করে গেছি, এটা কিন্তু আমাকে সমৃদ্ধ করবে। আমি কিন্তু তাকে কখনোই বলছি না মানে তাকে যে আপনি এরকম লিখতে পারবেন, কেন বললেন, কিন্তু করবে না, তাতে তারা কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। সিমিলারলি এই যে বা অপূর্ব কি সুন্দর লিখেছেন দাদা ভাই ভাই অসাধারণ, এটাতে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। আমি বললাম যে আমি কি না কি লিখেছি, কিন্তু আমি কিছুই লিখতে পারি। মানে এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, এটা হচ্ছে মাঝে মাঝে কোনো বই তোমার ঠিক করবে, এটা একটা পার্টের মধ্যে রাখো, একটা যে কোনো বই ইবুক পাওয়া যায়, যেটা ইবুক পাওয়া যায়, সবাই তো কিনে পড়তে পারবে, এরকম বিভিন্ন রকম আর্থসামাজিক অবস্থান থেকে আমাদের এখানে লোকজন আসেন, তারা মেম্বার হন। ইবুক যেরকম পাওয়া যায় বিভিন্ন রকম ডাউনলোড করা, এরকম একটা কোনো বই বলে দেওয়া হচ্ছে 10 দিন আপনাদের টাইম দেওয়া হলো, এগুলো আপনার পড়ুন, নিয়ে আমরা একটা মঞ্চে এটা নিয়ে আলোচনা করবো, এই বইটা পড়ে আমাদের কিরকম লাগে। এইটা করলে কিন্তু মনে করুন আপনি পড়েছেন, আমি পড়েছি, ও পড়েছে, সবাই তো একরকম ভাবে ভেবেছি, এই ভাবনাগুলো একটা জায়গায় পড়বে, ভাবনাগুলো পড়লেই দেখবেন বেরিয়ে আসে। কেন কি ইভেন্টের গল্প দেখবেন অনেকেই কিন্তু প্রথমে লেখে না, আমি এটা দেখেছি কথা বলে, তার দুটো এফেক্ট হয়, যে 7-8টা পড়ে গেল লেখা, ওগুলো দেখলো ধরনটা কি, এইবারে লিখে মানে এবার তার মাথাটা খুললো। আরেকটা অবশ্য বাজে দিক আছে, অনেক সময় কি হয় ওই গল্পগুলোর থেকে কিছু ছায়া চলে আসতে নিজের গল্প, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা লিখছে। আমি কিন্তু ফেসবুক সাহিত্যে যারা লেখালেখি করে প্রথমেই তাদের 80-তে 100 দিই, এই 100-তে 80 দিয়ে, যে এই মানুষটি লিখছে, লেখার চেষ্টা করছে,
ছিদ্রান্বেষণ ব্যাপারটা ওরকম না, মানে না, আমি না। সমালোচনা মানে কিন্তু এরকম নয় যে প্রত্যেক লাইন ধরে ধরে যা তা বলবো এ করবো বা এ করবো। এইটুকুই আমি বলতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি এতটা আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে কাটালেন, এত সুন্দর সুন্দর কথা শুনলাম, আপনি এত সুন্দর পরামর্শ দিলেন। আমাদের পরিবার মানে আমিও আমাদের পরিবারের যারা বিচারক মণ্ডলী আছেন, যারা বড় বড় মানে সমস্ত কিছু দেখাশোনা করেন, আমি তাদের কান পর্যন্ত পৌঁছে দেবো আপনার এই প্রস্তাবটা। আমার তো ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আবার আপনাকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে পাবো আশা রাখছি। নমস্কার, আপনাকে অনেক